হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, আমরা অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানব। অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করবে সেটা জানব। অক্ষয় তৃতীয়া এই নামটা হলো কেন? তৃতীয়া মানে হলো ৩ নম্বর তিথি। যে 15টা তিথি আছে প্রতিপদ থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত, আবার প্রতিপদ থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত, এই যে 15টা তিথি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের 15 যে 30খানা তিথি, তার ৩ নম্বর তিথিটাকে হলো কি বলি? তৃতীয়া। তৃতীয়া ৩ নম্বর তিথিটা হলো তৃতীয়া। প্রতিপদ, দ্বিতীয়া, তারপর আসে তৃতীয়া। এবার এই অক্ষয় তৃতীয়া বিষয়টা কি? অক্ষয়, যা ক্ষয় হয় না, যার কোনো ক্ষয় নেই, যার কোনো ক্ষয় নেই, অক্ষয়, যার কোনো ডেপ্রিসিয়েশন নেই, অক্ষয়। এই অক্ষয় তৃতীয়াটা অর্থাৎ এই যে ব্রত, এই ব্রতটা যদি আমরা পালন করি, এই দিনে যদি আমরা কোনো শুভ কাজ করি, এই তিথিতে যদি আমরা কোনো পূজা পাঠ করি, এই তিথিতে যদি আমরা কোনো সংকল্প করি, এই তিথিতে যদি আমরা ভগবানের কাছে কিছু প্রার্থনা করি, তো সেই প্রার্থনা, সেই কাজ, সেই শুভ কর্ম, সেই জপ তপ, সেই আশীর্বাদ অক্ষয় হয়ে থাকে। অক্ষয় হয়ে থাকে। অক্ষয় হয়ে থাকে বলেই এই তিথিটিকে অক্ষয় তৃতীয়া বলে যুগ যুগ ধরে অভিহিত করা হয়েছে বা বলা হয়েছে। তো অক্ষয় তৃতীয়াটা আমরা পালন করব কিভাবে? অক্ষয় তৃতীয়াটা আমরা পালন করব কিভাবে? যারা তোমরা কোনো ব্যবসা করো, কোনো প্রফেশনে আছো বা কোনো ব্যবসা করো, তাদের জন্য তো বটেই। যারা চাকুরি করো, এমনকি যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য এবং সমস্ত মানুষের জন্যই এই তিথি অত্যন্ত শুভ ফল দেয়। এদিন তোমরা তোমাদের ব্রতের মাধ্যমে তোমরা ভগবানের চরণে তোমাদের প্রার্থনা নিবেদন করবে এবং যা তোমরা প্রার্থনা করবে তা অক্ষয় হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে। এই দিনে সিঁদুর ধারণ, সিঁদুর পরিধান, শাখা পরিধান অত্যন্ত শুভ।
মঙ্গলসূত্র পরিধানও অত্যন্ত শুভ, তার রীতি আছে। তো যারা তোমরা খুব আর্থিক সংকটে ভুগছো, খুব আর্থিক সংকট, সবকিছু আছে কিন্তু অর্থ নেই, টাকা পয়সা নেই, সেভিংস হয় না, তারা কি করবে? এই দিন লিখে নাও, এক মুঠো ধান, এক মুঠো ধান, এক মুঠো ধান, 5খানা কড়ি, 5টি কড়ি, একটি হরিতকি, 11খানি কালো তিল, 11খানি গম, একটি কাঁচা টাকা, একটি কালো হলুদ, কালো কাঁচা হলুদ, এই যে উপকরণগুলো হলো, কটা হলো? 1 2 3 4 5 6 7। আবার বলি, এক মুঠো ধান, 5টি কড়ি, একটি হরিতকি, 11খানি কালো তিল, 11খানি গম, একটি কাঁচা টাকা এবং একটি কাঁচা কালো হলুদ। এগুলো একটি হলুদ কাপড়ে বেঁধে, হলুদ কাপড়ে বেঁধে তোমরা তোমাদের বাড়ির সিন্দুক, আলমারি বা যেখানে অর্নামেন্টস রাখো, লকার, কোনো এরকম স্থান যেখানে তোমরা তোমাদের মূল্যবান জিনিসপত্র রাখো, সেখানে তোমরা 1 বছর পর্যন্ত রাখবে, সেখানে তোমরা 1 বছর পর্যন্ত রাখবে। এবং যে মন্ত্রটা তোমরা জপ করবে 3 বার, যিনি রাখবে, স্বামী বা স্ত্রী যে রাখবে, ছেলে রাখুক, মেয়ে রাখুক, মা রাখুক, বাবা রাখুক, তাকে এই মন্ত্রটা 3 বার করতে হবে। লিখে নাও মন্ত্রটা, নয়ন ত্রয় ভূষিত চারু মুখম, নিচে লেখো, মুখপদ্ম পরাজিত কেটি বিধুম, নিচে লেখো, বিধুমণ্ড বিমণ্ডিত ভালো তটং, নিচে লেখো, প্রণমামি শিবং শিব কল্পতরুম। এই মন্ত্রটা কি করবে? 3 বার জপ করে তোমরা সেটিকে রাখবে তোমাদের বাড়ির যেখানে মূল্যবান সম্পদ রাখো। এবার বলবো, যাদের ব্যবসাতে খুব অসুবিধে হচ্ছে, যাদের ব্যবসাতে খুব অসুবিধে হচ্ছে, তারা কি করবে? যারা স্টুডেন্ট আছো, যাদের লেখাপড়ায় অসুবিধে হচ্ছে, তারা এই অক্ষয় তৃতীয়ায় কি করবে? এই যে তোমরা হলুদ কাপড়ে বেঁধে রাখবে, এটা 1 বছর রাখবে, সামনের বার অক্ষয় তৃতীয়া তোমরা এটা, অর্থাৎ 1419 সালের অক্ষয় তৃতীয়ায়
এটা তোমরা গঙ্গায়, পুকুরে বা কোনো জলে, কোনো নদীতে দিয়ে দেবে। কেমন? ভাসান দিয়ে দেবে। এবারে আমরা কি করব? আমরা আগে আশ্রমের সমবেত প্রার্থনাটা করে নেব। তোমরা যারা লেখনি তোমরা লিখে নেবে। আশ্রমের ছবি তোমরা দেখছো। আশ্রম নির্মাণের জন্য এবং আশ্রম পরিচালনার জন্য তোমরা প্রত্যেকে এই প্রার্থনা করে দেহ মনকে পবিত্র করবে, জীবনকে পবিত্র করবে এবং তোমরা আশ্রম নির্মাণ এবং পরিচালনার জন্য প্রতিদিন তোমরা 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 30 টাকা, যেদিন তোমাদের যেরকম সুবিধে সেটা জমা করে মাসের শেষে আশ্রমে পাঠিয়ে দেবে বা আশ্রমে ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে। যারা চেক লিখছো তোমরা অনেকেই চেক লিখেছো, কিন্তু চেকের স্পেলিং সঠিক না থাকার জন্য চেকগুলো ডিপোজিট করা যাচ্ছে না। সেই জন্য তোমরা স্পেলিংটা দেখে নাও যে কি নামে চেকটা দেবে, আশ্রমে কি নামে চেকটা দেবে। দেখো কেমন? চলো আমরা সকলে প্রার্থনা করি, নিজেদের জীবন, দেহ মনকে পবিত্র করি এবং অবসাদ, দুশ্চিন্তা, উগ্রতা, টেনশন, অ্যাংজাইটি এগুলো থেকে জীবনকে মুক্ত করি। সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ শরীর, সুস্থ মন আমরা প্রাপ্ত করি। নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546। আরও একবার বলছি 9733175546। এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। তোমরা প্রার্থনা করলে তোমরা লিখে নিয়েছো, যারা আজকে লিখতে পারোনি তোমরা সামনের দিন আবার লিখে নেবে। এবার চলো দেখে নেই আজকে লটারির মাধ্যমে যে চিঠিটি উঠেছে, চিঠিটি পড়ছি। চিঠি কিভাবে লিখবে সেটা আবার বলে দিচ্ছি, দেখো টিভির পর্দাতেও যাচ্ছে। অনেকেই চিঠি লিখে ফেলো, কিন্তু চিঠিতে সমস্ত তথ্য থাকে না। আবার পরে চিঠি লিখে অনেক সময় বলো যে চিঠির উত্তর পাইনি। একেতে এই মুহূর্তে
6,000-এরও বেশি বাংলা চিঠি এসে পৌঁছে রয়েছে। তাদের মাধ্যমে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে চিঠি তুলে নেওয়া হয়। অনেক সময় লটারিতে চিঠি ওঠে কিন্তু সেটা পড়া যায় না, আবার লটারি করতে হয়। কেন? কারণ চিঠিতে সমস্ত তথ্যগুলো থাকে না। তথ্যগুলো তোমার অজানা তা নয়, কিন্তু তথ্যগুলো লিখতে ভুলে যাও। যেমন এই একটি চিঠি লিখেছ, সেখানে মেয়ের নাম লিখতে ভুলে গেছো, ছেলেরও নাম লিখতে ভুলে গেছো। নাম ছাড়া কি করে চিঠিটার উত্তর দেওয়া যাবে বলো? তবু আমি এই চিঠির উত্তরটা দিচ্ছি। কি কি লিখতে হবে সেটা দেখে নাও। স্পষ্ট করে সম্পূর্ণ নাম লিখবে, নাম সম্পূর্ণ নাম, এবং টাইটেলও সম্পূর্ণ টাইটেল লিখবে। জন্ম তারিখ ইংলিশ অথবা বাংলায়, ডেট অফ বার্থ, তারিখও লিখবে, মাস লিখবে, সাল লিখবে। তারপর লিখবে সময়, দিন বা রাত উল্লেখ করে। দিনে অর্থাৎ 7:20 কি সকাল নাকি বিকেল, 9:54 সকাল না রাত্রি, সেইটা লিখবে। আর লিখবে জন্মস্থান, কোন রাজ্যের কোন জেলায় জন্ম, কোন দেশের কোন রাজ্যের কোন জেলায় জন্ম, এগুলো লিখবে। তবেই চিঠির উত্তর দেওয়া যাবে। তারপর তোমার যা কিছু জানতে ইচ্ছে করে সে তো লিখবে, অবশ্যই লিখবে। যে চিঠি আজকে উঠেছে লটারির মাধ্যমে, লিখছ ওং নমঃ শিবায়। পরম পূজনীয় বাবা, আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি। আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। আপনি যেভাবে কারোর সম্পর্কে সব কিছু বলে দেন তা শুনে আমি আমার মেয়ের সম্পর্কে জানতে খুবই আগ্রহী। বর্তমানে আমি খুবই হতাশাগ্রস্ত। গত 3 মাস আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। এখন আমি আমার মেয়ের বিয়ে এবং ছেলের চাকুরি, এই 2 বিষয় নিয়ে খুবই চিন্তায় আছি। আজ আপনি যদি আমার মেয়ের সম্পর্কে বলে দেন তাহলে খুবই উপকৃত হব। আমার মেয়ের জন্ম তারিখ 12 জুলাই 1984 সাল, সময় 2:57 AM, মানে তুমি রাত্রি বলছো মা, হ্যাঁ AM লিখেছ। স্থান শ্রীরামপুর। আমার প্রশ্নগুলি হলো, মেয়ের সরকারি বা বেসরকারি চাকুরি হবে? মেয়ের বিয়ে কবে হবে? কাছে হবে না দূরে হবে? পাত্রের সরকারি চাকুরি হবে কিনা? পাত্র দেখতে কেমন হবে? মেয়ের বিবাহিত জীবন কেমন হবে? আমার ছেলের জন্ম তারিখ 24 ডিসেম্বর 1989 সাল, সময় 3:15 AM, ওরও রাত্রে জন্ম। সম্ভব হলে একটু বলে দেবেন ওর সরকারি চাকুরি হবে কিনা। আপনার কাছে আমার করজোড় অনুরোধ, আপনি যদি আমার মেয়ের সম্পর্কে সব কিছু বলে দেন তাহলে আমি খুবই ধন্য হব এবং দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাব। ইতি মমতা দাস, ইছাপুর, 24 পরগনা, উত্তর। মা, তুমি সবই লিখেছো, দেখো তোমার হাতের লেখা চিঠি তুমি টিভির পর্দায় দেখতেই পাচ্ছ। কোথাও লেখনি তোমার মেয়ের নাম, কোথাও লেখনি। আর ছেলের সম্পর্কে জানতে চেয়েছো, ছেলেরও কোনো নাম লেখনি, ছেলের জন্মস্থানও লেখনি। তাই ছেলের জন্মস্থান না লেখার জন্য মা, ছেলের সম্পর্কে মনে দুঃখ নিও না, মনে দুঃখ নিও না। মায়ের মন তো ব্যাকুল হবেই সন্তান সম্পর্কে জানবার জন্য।
সন্তানের হিত কামনায়, সন্তানের মঙ্গল কামনায় তো মা বাবার মন ব্যাকুল হবেই, এ তো প্রকৃতির নিয়ম। কিন্তু মা দেখো যে তুমি তোমার অস্থিরতায় ছেলের জন্মস্থান লেখনি, তাই ছেলের সম্পর্কে আজ আর কিছু বলছি না। মেয়ের সম্পর্কে বলবো, কিন্তু মেয়েরও তুমি নাম লেখনি, ছেলেরও নাম লেখনি। তোমরা যারা চিঠি লিখবে, মানসিক অস্থিরতাকে একটু কম করবে, ভগবান শিবকে স্মরণ করবে। ভগবান শিব সদা শান্ত, তাকে স্মরণ করলে মানুষ সুস্থির হতে পারে, মানুষ ধীরে স্থিরভাবে সঠিক কাজ সঠিক সময়ে করতে পারে। যাই হোক মা, তুমি সাধনার মাধ্যমে শিবকৃপা পাও, ভগবানের চরণে তাই প্রার্থনা করি। ভগবান তোমাকে প্রশান্তি দিক, তোমাকে শান্তি দিক, তোমাকে সুখ সমৃদ্ধি দিক। মা, আমি মেয়ের সম্পর্কে বলবো। মেয়ের কোনো নাম তুমি দাওনি, কিন্তু মা, যেহেতু নাম ছাড়া তোমা সবকিছু অসম্পূর্ণ থেকে যায়, তোমরা যদি আমার নামটাই না জানো তাহলে কি বলবে? বলবে ওই একটা লোক, ওই ধীরে ধীরে কথা বলে, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে, হ্যাঁ, চুলে একটা ঝুঁটি বেঁধে আসে, কোনোদিন ঝাঁকড়া ঝাঁকড়া চুল নিয়ে আসে, ওই লোকটার অনুষ্ঠান দেখি। এই লোকটা তো আইডেন্টিটি হয় না মা, নামটা খুব জরুরি। আমি আমার বিচারের সুবিধার জন্য ওর রাশি অনুযায়ী সুগন্ধা এই নামটা দিয়ে মা বিচার করছি। সুগন্ধা নামটা ওর নাম রাশি অনুযায়ী খুব শুভ, আমি এই নামের ওপর দিয়ে বিচার করছি। কেমন? তাহলে মা, এই হলো সুগন্ধার জন্মকুণ্ডলী। মমতা দাস, তুমি এই চিঠি লিখেছ মা। তাহলে সুগন্ধার শুভ জন্ম তারিখ 12 জুলাই 1984 সাল। সেদিন হলো বৃহস্পতিবার, রাত্রিবেলা 2:57 শ্রীরামপুরে জন্ম। তুমি থাকো ইছাপুরে। মা, সুগন্ধার হলো ধনু রাশি এবং বৃষ লগ্ন। মূলা নক্ষত্র 19/9 নম্বর নক্ষত্রে জন্ম এবং 9 নম্বর রাশি। শুক্ল চতুর্দশী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণ। লৌহ পায়া দেবারিগণ বা রাক্ষসগণ। মা, এই হলো সুগন্ধার জন্মকুণ্ডলী। সুগন্ধার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষতে আছে লগ্ন এবং রাহু, এবং রবি আছে মিথুনে। কর্কটে আছে বুধ এবং শুক্র আছে কর্কটে। সিংহে কোনো গ্রহ নেই, কন্যাতে কোনো গ্রহ নেই। তুলায় আছে মঙ্গল এবং শনি। বৃশ্চিকে আছে কেতু এবং ধনুতে আছে বৃহস্পতি আর চন্দ্র আর বৃহস্পতি আছে ধনুতে। মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে কোনো গ্রহ নেই, মীনে কোনো গ্রহ নেই। কি গ্রহ ভালো আছে সুগন্ধার জন্মকুণ্ডলীতে? সুগন্ধা মানে মমতা দাসের মেয়ে বা কন্যা। নাম না দেবার জন্য আমি সুগন্ধা নামে এখানে অভিহিত করছি। সুগন্ধার জন্মকুণ্ডলীতে রবি খুব ভালো আছে, বুধ ভালো আছে, শুক্র ভালো আছে, কেতু ভালো আছে, বৃহস্পতি চন্দ্র ভালো আছে, বৃহস্পতি ভালো আছে। মা, তাহলে তুমি যে প্রশ্নগুলো করেছ সেটি হলো মেয়ের সরকারি বা বেসরকারি চাকুরি হবে কি না, সে কথা বলবো।
সুগন্ধার সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি হবে কি না, এই তোমার প্রশ্ন। মা সুগন্ধার বর্তমান বয়স হলো ২৬ বছর। সুগন্ধার ২৭ বছর ৩ মাসে কর্মজীবনে শুভ পরিবর্তন, শুভ যোগাযোগ আসবে। ২৭ বছর ৩ মাসে সুগন্ধার কর্মজীবনে শুভ যোগাযোগ, শুভ পরিবর্তন আসবে, বা সে সময় কোনো ভালো বেসরকারি চাকুরি হবে। সরকারি চাকুরির সম্ভাবনা তো সুগন্ধার আছে, কিন্তু সেটা হলো ২৮ বছর ১০ মাসে। ২৮ বছর ১০ মাসে সুগন্ধার সরকারি চাকুরির যোগাযোগ আসবে, এবং ৩১ বছর ৫ মাসে সুগন্ধার কর্মে আরও উন্নতি হবে। ৩১ বছর ৫ মাসে সুগন্ধার কর্মে আরও উন্নতি হবে, এবং ৩২ বছর ৪ মাসে সুগন্ধার বহুদিনের কোনো স্বপ্ন সফল হয়ে যাবে। সুগন্ধার বহুদিনের কোনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। ৩২ বছর ৪ মাসের পর সুগন্ধার বহুদিনের মনের স্বপ্ন সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। এবার তুমি জানতে চেয়েছো বিয়ে কবে হবে। সুগন্ধার বর্তমান বয়স হলো ২৬ বছর। ২৪ বছর ২ মাস থেকেই সুগন্ধার বিয়ের যোগ, অর্থাৎ বিয়ের সময় শুরু হয়ে গেছে। ২৪ বছর ২ মাস থেকেই সুগন্ধার বিয়ের সময় শুরু হয়ে গেছে, কারণ ওর এখানে লগ্নে রাহু আছে। লগ্নে রাহু থাকলে কম বয়সেই বিয়ে হয়, আর লগ্নে রাহু থাকার জন্য নিজের ইচ্ছেতে বিয়ে হবার সম্ভাবনা আছে, নিজের পছন্দে বিয়ে হবার সম্ভাবনা আছে। কিন্তু বিয়েটা কতটা ভালো হবে বা কখন হবে, দেখো যে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ সপ্তমপতি হলো মঙ্গল। এটা হলো মঙ্গলের ঘর, বৃশ্চিক। সপ্তমপতি এখানে ৬ নম্বর ঘরে শনির সাথে বসে আছে। শনির সাথে যদি সপ্তমপতি, কারো সপ্তমপতি যদি শনির সাথে থাকে বা শনির দৃষ্টিতে থাকে, তাহলে কি হয়, তাহলে বিয়েতে দেরি হয়, বিলম্ব হয়। আর এটা ওর বিয়েটা খুব বিলম্ব করে রেখেছে। কত বিলম্ব? ৩৪ বছর ৯ মাস। ৩৪ বছর ৯ মাসের অবধি বিয়েটা বেঁধে রেখেছে এই শনি। শনিটা এখানে দুষ্ট হয়ে আছে। তাই মা ২৪ বছর ২ মাস থেকে বিয়ের যোগ শুরু হলেও ৩৪ বছর ৯ মাসের আগে বিয়েতে বাধা আছে। বিয়েটাতে একটু বাধা আছে মা, এটা শনি মঙ্গল ২০ যোগের জন্য আছে। আর শনি মঙ্গল ২০ যোগ থাকলে ভয় পাবে না মা। শনি মঙ্গল ২০ যোগ থাকলে কি হয়, শনি মঙ্গল ২০ যোগ থাকলে বিবাহিত জীবনে একটু খটামটি অশান্তি ঘটে। স্বামী বা স্ত্রী সঠিকভাবে, স্বামী স্ত্রীর মধ্যে সঠিকভাবে তালমিল হয় না, বা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে সঠিকভাবে স্ত্রীর মর্যাদা দেয় না। যদি এটি মেয়েদের ক্ষেত্রে থাকে তাহলে কি হয়, তাহলে সে ঠিক স্বামীর কাছ থেকে সঠিক স্ত্রীর মর্যাদাটা ঠিকমতো, স্ত্রীর গুরুত্বটা, স্ত্রীর মর্যাদা, স্ত্রীর গুরুত্ব পায় না। তোমা এখানে মঙ্গল শনি একটু বীজযোগ আছে, তুমি নোট করে নাও, এটা একটু প্রতিকার করতে হবে। মঙ্গল শনি ২০ যোগের প্রতিকার করতে হবে। আর সেটা যদি মা তুমি অক্ষয় তৃতীয়ার মধ্যে করতে পারো তো খুবই মঙ্গলময় হবে, খুব মঙ্গলময় হবে। এবার বলি যে কেমন ঘরে বিয়ে হবে। এই যে বৃহস্পতি আর চন্দ্র এখানে জীব যোগ করে রেখে দিয়েছে, ভালো, খুব ভালো, লিখে নাও। বৃহস্পতি চন্দ্র জীব যোগ লেখো, বা এটা হলো গজ কেশরী যোগ।
গজকেশরী যোগ। আর কি আছে? চন্দ্রের উল্টো দিকে 1 2 3 4 5 6 7 রবি আছে, এটা হলো রবি আর চন্দ্র দিবানিশি যোগ, দিবানিশি যোগ। তাই এই যোগগুলো খুব ভালো আছে, তাই জীবন সম্পদশালী হবে। কি হবে না? ধনী ঘরে বিয়ে হবে, ধনী ঘরে বিয়ে হবে। কেমন? অর্থাৎ প্রথম জীবন যেমন কাটাচ্ছে তার থেকে ও শ্বশুর বাড়ি আরো ধনী হবে। এবার লিখেছ যে পাত্রের সরকারি চাকুরি হবে কিনা। হ্যাঁ, ওর চাকুরিজীবী ছেলের সাথেই বিয়ে হবে এবং সরকারি চাকুরিজীবী ছেলের সাথেই বিয়ে হবে। পাত্র দেখতে কেমন হবে? পাত্র দেখতে শ্যামবর্ণ হবে, হাইট একটু কম হবে, ওর থেকে কম হবে না, কিন্তু একটু শর্ট হাইট হবে আর খুব আঁটো চেহারা হবে। অর্থাৎ রোগা পাতলা হবে না, খুব আঁটো চেহারা হবে, শ্যামবর্ণ হবে, একটু শর্ট হাইট হবে, কিন্তু খুব সুঠাম স্বাস্থ্য হবে, খুব সুঠাম স্বাস্থ্য হবে। লিখেছ যে মেয়ের বিবাহিত জীবন কেমন হবে। সেক্ষেত্রে মা একটু অসুবিধে আছে, এই মঙ্গল শনিটার জন্যই একটু অসুবিধে আছে। কেমন? সুগন্ধার জীবনে প্রাকৃতিকভাবে 3টি সন্তান আছে। সুগন্ধার জীবনে প্রাকৃতিকভাবে 3টি সন্তান আছে। মেয়ে এবং ছেলে উভয় সন্তানই আছে। প্রথম সন্তান মেয়ে হতে পারে, প্রথম সন্তান মেয়ে হতে পারে। ওরা একটি সন্তানও নিতে পারে, 2টি সন্তানও নিতে পারে। সুগন্ধা জীবনে 72 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 78 বছরেরও বেশি বাঁচবে। সুগন্ধা জীবনে 72 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে, 78 বছরেরও বেশি বাঁচবে। কোনো প্রকার মামলা মকদ্দমা থেকে সাবধান থাকবে, কোনো প্রকার মামলা মকদ্দমা থেকে সাবধান থাকবে। কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু একটু হিংসে করবে, একটু জেলাস করবে। কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু একটু হিংসে করবে, একটু জেলাস করবে। অম্বল, অ্যাসিডিটি, পেটের কোনো সমস্যা, লিভারের সমস্যা, স্ত্রীরোগ, স্কিন ডিজিজ বা চর্মরোগ এবং শ্বাসকষ্ট থেকে সাবধান থাকতে হবে, দেখি সুগন্ধার জন্মকুণ্ডলীটা কতগুলো স্টার পেয়েছে। সুগন্ধার জন্মকুণ্ডলীতে কটা স্টার পেয়েছে আমরা দেখে নেই। সুগন্ধার জন্মকুণ্ডলীতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 খানা স্টার পেয়েছে সুগন্ধার জন্মকুণ্ডলী। বলে দেব সুগন্ধার জন্য শুভ তারিখ, অশুভ তারিখ, কোন রাশির সাথে বিয়ে শুভ হবে ইত্যাদি। সুগন্ধার জন্য শুভ তারিখ তোমরা নোট করে নাও। শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের 1 2 3 9 10 11 12 18 19 20 21 27 28 29 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সুগন্ধার জন্য শুভ। যে কোনো শুভ কাজ সুগন্ধা এই সব তারিখে করবে, সেটা ওর জন্য সফল হবে, সাকসেস হবে। অশুভ তারিখ 4 5 6 এবং 13 14 15 22 23 24 এবং 31। মধ্যম তারিখ 8 17 এবং 26। অশুভ তারিখে কোনো শুভ কাজ করা উচিত হবে না।
আর মধ্যম তারিখে যদি নক্ষত্র শুভ থাকে তাহলে শুভ কাজ করা যেতে পারে। সবথেকে শুভ রং সাদা, স্টিল রং এবং লাল এবং সোনালী। সাদা সবথেকে শুভ। সাদা বডির পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা তোয়ালে, সাদা জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া স্টিল রং শুভ, সোনালী শুভ এবং লাল শুভ। শুভ চিহ্ন, শুভ চিহ্ন হলো লোটাস বা পদ্ম হলো শুভ চিহ্ন। ওর ঘরের দরজার ওপর, আলমারির ওপর পদ্মের স্টিকার লাগাবে। ওর শোবার ঘরের দেওয়ালেও পদ্মের স্টিকার লাগাবে। এবার বলি শুভ দিক। শুভ দিক হলো পশ্চিম এবং উত্তর। পশ্চিম দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা উত্তর দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। শুভ ব্রত, অক্ষয় তৃতীয়া ব্রত এবং মঙ্গলচণ্ডী ব্রত হলো শুভ ব্রত। অক্ষয় তৃতীয়া ব্রত এবং মঙ্গলচণ্ডী ব্রত হলো শুভ ব্রত। শুভ মুদ্রা, পঞ্চাঙ্গ প্রণাম মুদ্রা হলো শুভ মুদ্রা। পঞ্চাঙ্গ প্রণাম মুদ্রা হলো শুভ মুদ্রা। শুভ মন্ত্র, শুভ মন্ত্র লিখে নাও। প্রভু মিশ মনীষ মহেশ গুণং, নিচে লেখো গুণহীন মহিষ গরল ভরণম, নিচে লেখো রণ নির্জিত দুর্জয় দৈত্য পুরম, নিচে লেখো প্রণ মামি শিবং শিব কল্পতরুম। এই মন্ত্র হলো শুভ মন্ত্র। মন্ত্রটা 3 বার দিনে জপ করবে। ঘুম থেকে উঠে করলে বেশি শুভ হবে। শুভ যোগাসন, শুভ যোগাসন বৃষাসন। বৃষাসন হলো শুভ যোগাসন এবং সুপ্ত বজ্রাসন হলো শুভ যোগাসন। শুভ যোগাসন। এবার বলি যে বিবাহের জন্য শুভ রাশি, অশুভ রাশি। কন্যা রাশি লগ্ন এবং মেষ রাশি লগ্ন এবং ধনু রাশি লগ্নের সাথে বিয়ে দেবে না। বিয়ে দেবে না কাদের সাথে? কন্যা রাশি লগ্ন, মেষ রাশি লগ্ন এবং ধনু রাশি লগ্নের সাথে। কাদের সাথে বিয়ে দেবে? কুম্ভ রাশি এবং মকর রাশি লগ্ন। কুম্ভ রাশি লগ্ন আর মকর রাশি লগ্নের সাথে বিয়ে দিলে সেটা খুবই শুভ হবে। এবারে বলি শুভ যোগ, অশুভ যোগ বলে দিয়েছি। শুভ বার হলো শুক্রবার এবং সোমবার। শুক্রবার এবং সোমবার হলো শুভ বার। রাহুকালে কোনো প্রকার শুভ কাজ করা উচিত হবে না। রাহুকালে কোনো প্রকার শুভ কাজ করা উচিত হবে না। এবারে বলি যে শুভ নিয়ম। রোহিণী নক্ষত্র যেদিন পড়বে সেদিন বটগাছের মূল তুলে সাদা চন্দনের সাথে ওটা এক রাত্রি ভিজিয়ে রেখে যদি তুমি ওটাকে ধারণ করো সেটা খুবই শুভ হবে। কোমরে ধারণ করলে খুবই শুভ হবে। কেমন? নীল অপরাজিতার মূল আর হলো ভৃঙ্গরাজ তেল একসাথে বেটে তার একটা করে টিক্কা ধারণ করবে। কেমন? এগুলো মেনে চলবে। আর যেটুকু সমস্যা আছে সেজন্য ভয় পেও না। ভগবান শিবের সাধনা করবে। অক্ষয় তৃতীয়াতে এই মঙ্গল শনি বীজ যোগের প্রতিকার একটু করে নেবে। কেমন? হরি ওম নমঃ শিবায়। সকলে সমস্ত সংকোচ মুক্ত হয়ে হাত জোর করে ভগবান শিবকে স্মরণ করে ভয়, লজ্জা, ঘৃণা, সংকোচ সব কিছু দুশ্চিন্তা দূর করে বলো